নমস্কার, আমাদের গল্প চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন গল্প পাঠ করে শোনাচ্ছি বস্তির ছেলে সঞ্জয় গল্পের শেষাংশ। মায়ের এমন গলার স্বর সে আগে কখনো শোনেনি। খুবই পাতলা, খুবই মিষ্টি শব্দ। সঞ্জয়ের কানে আসার পর থেকেই ওর শরীরটা কেমন কাঁপছিল। মনে মনে ভাবল, মা এমন কি করছে যে মাকে এমন আওয়াজ করতে হচ্ছে। সঞ্জয়ের কৌতূহলী মনে নানা রকম প্রশ্নের উদ্রেক হয়ে যাচ্ছে। তার মনে ভয় তৈরি হচ্ছে। সে দেখতে চায় মা এত দেরি করছে কেন, ভেতরে কি করছে। আর ওই রকম শব্দ, দুষ্টু দাদুটা মাকে মারছে না তো বাবার মতো? না, তাহলে তো মা চিৎকার করবে, কান্নাকাটি করবে। মায়ের কান্নার কথা ভেবেই সঞ্জয় আরও ভয়ে কেঁপে উঠল। না, আমি যাই, গিয়ে মাকে ডেকে নেব। বলবো অনেক দেরি হচ্ছে, মা বাড়ি যাবে না? আস্তে আস্তে সঞ্জয় ওই ঘরের দরজার দিকে পা বাড়ায়। এ তো দরজা যে বন্ধ, এবার আমি ভেতরে যাব কি করে? মনে মনে ভাবতে লাগলো সে। নিজের হাত দিয়ে হালকা চাপ দিয়ে দেখলো দরজা ভেতর থেকে ছিটকানি লাগানো। তাতে সঞ্জয়ের মনে আরও কৌতূহল আর প্রশ্ন তৈরি হতে লাগলো, সাথে অজানা ভয়। একবার ভাবলো দরজায় টোকা দেবে, কিন্তু পারল না। পাশে ওই দুষ্টু লোকটা আবার না রেগে যায়। হ্যাঁ, ওই তো জানালা, ওখানে গিয়ে একবার দেখি। মায়ের আর কত দেরি। সঞ্জয় পা বাড়িয়ে ওই জানালার দিকে যায়, কিন্তু ভেতরে কি ঘটছে সে দেখতে পায় না, কারণ জানালা খোলা থাকলেও পর্দা টাঙানো আর জানালায় লোহার জাল লাগানো। ভেতরে সমানে মায়ের মৃদু কম্পায়িত গলার ধ্বনি তাকে অদ্ভুত বিচলিত করে তুলেছিল। সঞ্জয় তখন একটু বুদ্ধি করে মাথা উঁচিয়ে দুটো আঙুল দিয়ে বাইরে থেকে সামান্য পর্দা ফাঁক করে ভেতরে কি হচ্ছে তা দেখার চেষ্টা করে। শুধু একটা ডান পাটা পুরো দেখা যায়, আর সে কিছুই দেখতে পাচ্ছে না। ওই তো দুষ্টু লোকটা এমনভাবে আছে কেন? আর মা কোথায়? ওই তো মা, কিন্তু মায়ের এমন কেন মুখ? তো মায়ের এমন মুখ সে কোনোদিন দেখেনি। মাকে হাসতে দেখেছে, কাঁদতে দেখেছে, ওর ওপর রাগ করতে দেখেছে। সঞ্জয়ের তা জানা ছিল না। নিজের ভালোবাসা মা জননীকে এইভাবে দেখে সঞ্জয়ের শরীরে কেমন তরঙ্গ প্রবাহিত হতে লাগলো। শরীর আনচান করছে। সে ভাবতে লাগলো তার সাথে আগে এমন তো কখনো ঘটেনি। ব্যাকুল সে আর সেখানে থাকতে পারল না। খুব শীঘ্রই সিঁড়ি দিয়ে নিচে নেমে বাইরের দরজার কাছে এসে জিজ্ঞাসু মন নিয়ে দাঁড়ালো। মনে এক অজ্ঞাত ভয় আর জিজ্ঞাসা। সারা শরীর কাঁপছে, জোরে জোরে হাঁপাচ্ছিল। মা মা, তুমি তাড়াতাড়ি করো, চলো আমরা বাড়ি যাব, মনে মনে বলে উঠল সে। পরক্ষণে বাড়ির বাগানে ওই আম গাছে টিয়া পাখির ডাক শুনে সঞ্জয়। আর একটা পাখির বাসা করেছে ওখানে। দেখলো একটা বড় টিয়া ওর বাচ্চা পাখিকে খাওয়াচ্ছে, আর পাশে একটা অজানা পাখি ওদের জ্বালাতন করছে। সমস্ত মন ধ্যান ওই দিকে চলে যায়। ঘরের কথা, মায়ের কথা সাময়িকভাবে ভুলে যায়। ইস, যদি ওর কাছে একটা গুলতি থাকতো, তাহলে ওই দুষ্টু পাখিটাকে মেরে তাড়াতো। ততক্ষণে সে ঘরের দরজা খোলার শব্দ পায়। মা বেরিয়ে আসছে। এই গরমে মায়ের সারা গায়ে ঘাম ঝরছে, একটু এলোমেলো লাগছিল। সামনে সঞ্জয়কে দেখে খুকুমণি একটু থতমত খেয়ে যায়। মা, তুমি কত দেরি করে দিলে, খুকুমণিকে উদ্দেশ্য করে বলে ওঠে সঞ্জয়। হ্যাঁ রে, ওই দাদুটার গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছিল তো, তাই একটু মালিশ করে দিচ্ছিলাম। মায়ের কথা শুনে আর কোনো প্রশ্ন করে না সঞ্জয়। খুকুমণি সামনে এগোতে থাকে, পেছনে ছেলে সঞ্জয়। হাঁটতে হাঁটতে খুকুমণির হাতে মুঠি করা একটা কাগজে মোড়া জিনিসের দিকে নজর যায়। মায়ের হাত থেকে কেড়ে নেবার চেষ্টা করে সঞ্জয়। বলে, মা ওটা কি? আমার জন্য কিছু আছে ওতে? খুকুমণি তখনই নিজের হাত উপরে তুলে ছেলের থেকে ওটাকে সরিয়ে নেয়। বলে, ওটা কিছু না। সঞ্জয় আবার চুপ করে যায়। মাকে কিছু আর প্রশ্ন করে না। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয়। মনের কৌতূহল মনেই রেখে দেয়। হয়তো ওতে সত্যিই তার জন্য মা চকলেট নিয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে দিয়ে দেবে। সারা রাস্তা খুকুমণি ওটাকে ছেলের থেকে দূরে রেখেছিল। অবশেষে বস্তির বাইরে একটা ঝোপে এদিক ওদিক তাকিয়ে সে ওটাকে ছুঁড়ে ফেলে দেয়। সঞ্জয় তা দেখে মন খারাপ হয়ে যায়। ভেবেছিল ওর জন্য চকলেট আছে ওতে, কিন্তু তা নয়। বাড়িতে এসে মা প্রথমেই কুয়োর তলায় জল দিয়ে নিজের হাতটা ভালো করে ধুয়ে নেয়। সঞ্জয়ের মনে সন্দেহ হয়, কি ছিল ওটাতে? কৌতূহলে মনে নানা রকম প্রশ্ন উঠতে থাকে। আজ সারাদিন তার কাছে এক প্রকার পরীক্ষার মতোই কেটে গেছে। নানান ধরনের অজ্ঞাত প্রশ্ন তার কাছে এসেছে, যার উত্তর তার কাছে নেই। এমন সংকট তার জীবনে এই প্রথম। যাক, আজ অনেক দেরি হয়ে গেছে, খেলাধুলার সময় নেই। মা এখন ঘরেই থাকবে, তাকে আর বাইরে যেতে দেবে না।
থাক, খেয়ে দিয়ে না হয় দুপুরবেলা মাঠে খেলতে যাব। আরে আমি তো ভুলেই গেলাম, ওই যে মা ওখানে কি ফেলেছিল ওটা আমি দেখবো বিকেলবেলা, সাথে আসলামকেও নিয়ে যাব, মনে মনে বলে সঞ্জয়। তখনই সঞ্জয় তাড়াতাড়ি স্নান করে নে, অনেক বেলা হয়ে গেল, মায়ের ডাক পায়। হ্যাঁ মা যাই বলে সঞ্জয় স্নান করতে চলে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সঞ্জয় মাঠে খেলতে যাবে, তখনই ঘরে মায়ের দিকে নজর যায়। দেখে অনেকগুলো টাকা মা হাতে নিয়ে গুনছে। খুকুমণি চোখ তুলে দেখে সঞ্জয় বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছে। এই শোন বাবু বলে মা ডেকে নেয় ছেলেকে। হ্যাঁ মা বলো বলে সঞ্জয়। এই নে তোর টিউশনের টাকা, আজ বিকালে তোর মাস্টার মশাইকে দিয়ে দিবি, ভুলে যাস না যেন, আর ঠিক মতো রাখিস, টাকা পয়সা হারিয়ে দিস না যেন বলে খুকুমণি সঞ্জয়ের হাতে টাকা ধরিয়ে দেয়। না মা আমি টাকা হারাবো না, তুমি চিন্তা করো না, আমি ঠিক মাস্টার মশাইকে টাকাটা দিয়ে দেব, সঞ্জয় তার মাকে বলে। সঞ্জয় জানে মায়ের কষ্টের উপার্জিত টাকা, তাই সে যত্ন করে স্কুলের ব্যাগ খুলে তাতে একটা পেন্সিল বক্স আছে ওতে রেখে দেয়। মা আমি এখন খেলতে যাব, অনুমতি নেয় সঞ্জয়। হ্যাঁ যা, তবে বেশি দেরি করিস না, পড়তে যেতে হবে তোকে বলে মা খুকুমণি। আজ মাঠে আসলামের সাথে দেখা হয়। সঞ্জয় তাকে খুশির খবর দেয় যে আজ সে মাস্টার মশাইয়ের টাকা মিটিয়ে দেবে। বিকালে খেলা শেষে বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়, টিউশন পড়া আছে। ততক্ষণে সে ওই ঝোপের কথা ভুলেই গেছে। টিউশন থেকে ফেরার সময় মনে এলো তখন মা কি যেন একটা সেখানে ফেলেছিল, ওটা আমার যে দেখার ছিল, কিন্তু এখন দেখা যাবে কি? সাথে আসলাম ছিল। চল না আসলাম, একটু ওই দিকতে যাব বলে সঞ্জয়। কি রে কি আছে ওদিকে বলে আসলাম। চল না তুই আমার সাথে, দরকার আছে আবার বলে সঞ্জয়। না রে আজ এখন যাব না, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বলে আসলাম বস্তির দিকে এগোতে থাকে। সঞ্জয় মনে মনে বলে আজ অনেক দেরি করে ফেলেছে, এমনিতেও অন্ধকারে ঝোপে ঢোকা ঠিক হবে না, কাল মনে করে একবার আসতে হবে। বাড়ি গিয়ে সঞ্জয় দেখে ঘরে মা নেই, দরজায় তালা, একটু চঞ্চল হয়ে ওঠে মন। মা আবার এখন কোথায় গেল মনে মনে বলে ওঠে। কিছুক্ষণ পরেই দেখে মা থলি হাতে করে বাড়ির দিকে আসছে। মা তুমি কোথায় গিয়েছিলে ব্যাকুল হয়ে প্রশ্ন করেছে। এই তো বাজারে গিয়েছিলাম বলে খুকুমণি। মায়ের হাতে থলিতে দেখে একটা পলিথিনে মুরগির মাংস। উফ, অনেকদিন পর সে আজ মাংস খেতে পাবে, কি মজা। রাতের বেলা খুকুমণি ছেলের জন্য মাংস রান্না করে। সঞ্জয় মায়ের হাতের রান্না খুব পছন্দ করে, বেশ তৃপ্তি খায়। পরক্ষণে সঞ্জয়ের বাবাও রিকশার হর্ন বাজাতে বাজাতে বাড়ি ফেরে। খাবার সময় খুকুমণি ওর ছেলের পাশে বসে থাকে। ছেলেকে খেতে দেখে ওর মন ভরে ওঠে। তাছাড়া বাড়িতে মাছ মাংস খুব কমই রান্না হয়, সঞ্জয় একটু বেশি মাছ মাংস রান্না পছন্দ করে। খুকুমণি আজ সারাদিনের সব ঘটনাগুলো ভুলে গিয়ে হাতের মধ্যে মাথা নিয়ে ঘাড় হয়ে ছেলেকে খেতে দেয়। পরের দিন সকালে খুকুমণি আর ওর বর কাশিমা নিজের কাজে বেরিয়ে যায়। সঙ্গে আজ মনে রেখেছে তাকে ওখানে যেতে হবে। হ্যাঁ, তবে স্কুল ফেরার আজ আসলে স্কুল আছে, সুতরাং তাকে একাই যেতে হবে। সারাদিন স্কুল করার পর বিকেলবেলা বাড়ি ফেরার সময় সঞ্জয় ওই ঝোপটার দিকে পাবে না। এই রাস্তা সচরাচর ফাঁকাই থাকে, সেহেতু তার ঝোপে ঢুকতে কোনো বাধা হলো না। হামাগুড়ি দিয়ে অনায়াসে সে ঝোপের মধ্যে প্রবেশ করল। তারপর সে এদিকে ওদিকে তাকাতে থাকে। ওই কোথায় সেই কাগজগুলো দেখতে পায় না। সে স্থির হয়ে একবার মনে করার চেষ্টা করে কোথায় সেই কাগজটা পড়েছিল। হ্যাঁ ওই তো কিছু দিনের স্বপ্ন পাকা গেল। হ্যাঁ ওখানেই পড়ে রয়েছে সেই কাগজখানি, তবে সেটা আমার শরীর থেকে একটু দূরে। মন যখন জিজ্ঞাসা থাকে কোনো কিছুর বাধা হয়ে দাঁড়াবে। একটু রহস্য উদযাপনের খেলা মনের মধ্যে কৌতূহল তৈরি হয়ে গিয়েছিল। ওটা কি মাসে কি ছুটে ফেলে দিয়েছিল? সঞ্জয় হামাগুড়ি দিয়ে নিচের মেরুদণ্ড দেখা করে ডান হাত অনেকটা প্রসারিত করে কাগজটাকে জাপতে ধরে এই কাগজ খবরকে মুঠের মধ্যে নিয়ে সবাই মিলিয়ে আসে ঝোপ থেকে কাছে পৌঁছয়। আর এর খেলাচল করে মাসের মতো হাতে হতে পারে কি জিনিস আছে, বাইরে থেকে মনে হচ্ছে কোনো নরম জিনিস। তাই পেল সে আর ধরে রাখতে পারল না, দেখে কি আছে। আস্তে আস্তে কাগজের বাস করতে লাগলো সংসার, বেরিয়ে পড়ল একটা অজ্ঞাত জিনিস। সেটা যেটা সে আগে কখনো দেখেনি, একটা লম্বা বেলুনের মতো সাদা রঙের, হাত দিয়ে কেমন তেল তেল করে। একে বেলুন না দেখলে মনে করে
কোনো যে বড় গোলবেলুন পাওয়া যায় না পেয়ে যাচ্ছে তবে এই জলের বেলুনগুলোর থেকে অনেক বড়। ভালো করে সঞ্জয়টাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করে পেয়েছে এই বেলুনটা। তারপর ছিপ করে সঞ্জয়টা আবার ভেতরে ঢুকতে শুরু করে আর সেখানে একটা পাতা ঝোপের বাইরে লেগে থাকে। সঞ্জয় মুখ থেকে বলে সেখান থেকে চলে আসে। এবার তার অনুসন্ধান সময় আবার এক নতুন আবার কেমন জিনিস ওটা মানে কি করছিল হয়তো ওটা দুষ্টু একটা মাকে জিনিস ফেলে দেওয়ার জন্য কিন্তু ওই মানুষ করতে মনের মধ্যে নানা রকম খুঁজে সঞ্চয় মায়ের বাড়িগুলো ছেড়ে দিয়েছে সঞ্চয় মায়ের বড় বড় চোখ গানের লম্বা হয়ে আর চিকাগোর লম্বা সকালে ওই বড় বেলুনের মতো লাল শুধু দেখছি কি দেখছি বলে উঠছে শুধু সঞ্চয়কে না দেখো না বলে সঞ্চয়কে আবার বলতে চলেছে। সঞ্জয়ের মন এই কয়দিন ধরে বেশ ভালোই রয়েছে, কারণ ওর বাবা অনেক দিন হলো মায়ের সাথে ঝগড়া করেনি। বাবা মদ খাওয়াটাও কমিয়ে দিয়েছে। সে এখন প্রতিদিন স্কুলে যায়, বন্ধুদের সাথে খেলা করে, আর টিউশন পড়তে যেতেও কোনো অসুবিধা হয় না, কারণ মা তার টাকা শোধ করে দিয়েছে। সঞ্জয় ভেবেছিল যেহেতু বাবা আর মায়ের সাথে ঝগড়া অশান্তি করে না, সেহেতু মা বেশ হাসি খুশি থাকবে। অনেক দিন হয়ে গেল সেই ছোট্টবেলায় মা তাকে শহরের দিকে ঘোরাতে নিয়ে যেত, জামা কাপড় কিনে দিত, কত লজেন্স এনে দিত। তখন কত ভালোবাসতো মা তাকে। সন্ধেবেলা সেই চাঁদ মামার গল্প শোনাতো। আমি মায়ের কোলে বসে সেই গল্প শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যেতাম। আর সেই রাজারানীর গল্প যেটা শুনিয়ে মা আমাকে ঘুম পাড়াতো। তারপর এখন বড় হয়ে গেছি, মা আর আগের মতো হাসি খুশি থাকে না, শুধুই চিন্তিত দেখায়। সঞ্জয় মায়ের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে করে। যতদিন থেকে সে জ্ঞানমান হয়েছে, মায়ের প্রতি বাবার অত্যাচার সে দেখে আসছে, সহ্য করে আসছে এক প্রকার। কিন্তু বেশ তো কয়েকদিন হয়ে গেল, কই বাবা তো আর আগের মতো অশান্তি করে না। তাহলে মায়েরও ওইরূপ মন দুঃখী করে থাকার তো কোনো কথা নয়। বিশেষ করে সেদিনটার পর থেকে মা আরও ভাবুক থাকে। সঞ্জয়ের ভালোবাসা তার মায়ের প্রতি প্রগাঢ়। সেদিন ওই দুষ্টু বৃদ্ধ লোকটা মায়ের সাথে কি যেন করছিল, এখন সেটা মনে পড়লে ভীষণ রাগ হয় লোকটার প্রতি। একটা অজ্ঞাত হিংসা মনের মধ্যে চলে আসে। সে মায়ের ভালোবাসা কারোর সাথে ভাগ করে নিতে চায় না। মায়ের প্রতি ভালোবাসার অধিকার শুধু তার। সে চায় মা শুধু তাকেই ভালোবাসুক। একদিন বিকেলবেলা সঞ্জয় খেলাধুলো করে এসে মাকে শুধায়, মা তুমি এমন দুঃখী মন করে কেন থাকো, আমার ভালো লাগে না। খুকুমণি তখন ছেলে সঞ্জয়ের দিকে তাকায় আর মৃদু হাসে। এই তো হাসলাম বলে ছেলের গালে হাত বুলিয়ে দেয়। কই রে, আমি মন দুঃখী থাকি না মা, আমি চাই না তুমি সবসময় ওই রকম চুপচাপ করে বসে থাকো। তুমি বলো আমি কি করলে তুমি অনেক অনেক খুশি হবে। ছেলের কথা শুনে খুকুমণি একটু ভাবুক হয়ে ওর কাছে এসে বলে, কই তুই তোর মায়ের কথা ভাবিস? তুই তো সারাদিন খেলাধুলো নিয়েই ব্যস্ত থাকিস, পড়াশুনো ঠিক মতো করিস না। তুই ভালো করে পড়াশুনো কর আর অনেক বড় মানুষ হয়ে দেখা, এতেই আমি অনেক খুশি হব। খুকুমণির কথাগুলো ছেলে সঞ্জয় অনেক গভীর মনোযোগ দিয়ে শোনে। বলে, হ্যাঁ মা, আমি আরও ভালো করে পড়াশুনো করব মা। তুমি দেখে নিও, আমি বড় হয়ে চাকরি করব আর অনেক টাকা পয়সা তোমার হাতে তুলে দেব। সে কথা শুনে খুকুমণি এক রাশ হাসি হেসে দেয়। যাই হোক, আর কেউ তার পাশে থাকুক না থাকুক, ছেলে তার সাথে আছে, তার দুঃখ কষ্ট বোঝে। না হলে ওই শয়তান স্বামী তার জীবনটাকে নরক বানিয়ে তুলেছে। ছেলেকে ঠিকমতো মানুষ করার জন্য সে সব রকম প্রয়াস করতে রাজি। কি আর করা যাবে, ভাগ্যই যে তার প্রতি বিরূপ। তা না হলে সামান্য কিছু টাকা কড়ি উপার্জনের জন্য তাকে অনৈতিক পথ বেছে নিতে হচ্ছে। গ্রামে গরিব বাবা মা ভেবেছিল ছেলে শহরে থাকে, পয়সা কড়ি ঠিকঠাক কামিয়ে নেয়, মেয়ের কোনো অভাব হবে না। মিষ্টি দেখতে মেয়ে বলে কতই না সম্বন্ধ এসেছিল তার জন্য। হ্যাঁ, গায়ের রং সামান্য দাবা, তাতেও কোনো অসুবিধা হচ্ছিল না। লক্ষ্মী স্বভাবের মেয়ে খুকুমণিকে দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। শেষের দিকে অবশ্য বাবা মা এ সম্বন্ধে অরাজি হতে শুরু করে দিয়েছিল। কলকাতা বেজায় দূর তাদের গ্রাম থেকে, বাপ জন্মেও কেউ যায়নি ওখানে। এত দূরে মেয়েকে বিয়ে দেওয়া কি ঠিক হবে? কিন্তু ওই যে আত্মীয় স্বজনের চাপে পড়ে এমন জায়গা আর ছেলে পাওয়া যাবে না সচরাচর। সে যাই হোক, এখনকার পরিস্থিতি খুকুমণিকে মেনে নিতে হয়েছে শুধু ছেলের মুখ তাকিয়ে। সঞ্জয়, তুই এবার পড়তে বস, সন্ধ্যা হতে চলেছে। খুকুমণি হাঁক দিয়ে ছেলেকে নির্দেশ দেয়। তারপর ও নিচে সেখান থেকে উঠে গিয়ে কুয়োতলায় চলে যায়। সন্ধ্যা আরতি করতে হবে, ঠাকুরকে ধূপ দেখানোর সময় এসে গেছে।
ছেলের জন্য, নিজের জন্য আর স্বামীর জন্য প্রার্থনা করে সে। আস্তে আস্তে সময় এভাবেই পেরোতে থাকে। সঞ্জয়ের বাৎসরিক পরীক্ষা আরম্ভ হতে আর 1 মাস বাকি। তাই মায়ের শক্ত আদেশ, বাইরে বেশিক্ষণ থাকা যাবে না, শুধু পড়া আর পড়া, খেলাধুলা বেশিক্ষণ না। আর পাড়ার ছেলেদের সাথে মেলামেশা তো এই কয়দিন একদম বন্ধ। তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে বই নিয়ে বসে থাকতে হয়। ওর পরীক্ষা চলাকালীন মা খুব সকালে রান্না বান্না করে তারপর নিজের কাজে যায়। সঞ্জয়ের পরীক্ষা বেশ ভালোই হচ্ছে। যা যা সে মুখস্থ করে যায় সেইগুলোই পরীক্ষাতে আসে। পরীক্ষার পর 1 মাস ছুটি হলে তার কাছে অফুরন্ত সময় থাকে নিজের খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকার জন্য। মাঝে মধ্যে মায়ের সাথে মায়ের কাজের বাড়িগুলোতে যাবার বায়না করে সঞ্জয়, কিন্তু না, খুকুমণি তার ছেলেকে নিজের সাথে নিয়ে যেতে একদম নারাজ। একদিন সঞ্জয় খেলার ছলে আবার ওই ঝোপটার দিকে চলে যায়। সেদিনটার কথা মনে পড়ে যায় তার। ওই অজ্ঞাত জিনিসটা কি ছিল মনে আবার জিজ্ঞাসা উদ্রেক হয়। বেলুন ছিল না ওটা নিশ্চিত সে, কারণ ওই রকম বেলুন উড়ে বেড়াতে আগে বা পরে কখনো দেখেনি। হয়তো একমাত্র মা তাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু মনে মনে একটা অজানা ভয় তৈরি হয়। মা তাকে বকবে না তো যদি জানতে পারে আমি এদিকে এসেছি? অথবা সে যদি বলে ফেলে যে সে ওই জিনিসটা হাতে নিয়েছে? মাকে মিথ্যা কথা কখনো বলে না সঞ্জয়। মারও খেতে হতে পারে মায়ের কাছে তার জন্য। না না, থাক, আমি জিজ্ঞাসা করব না। 1 মাস পর সঞ্জয়ের বাৎসরিক পরীক্ষার রেজাল্ট বের হয়। খুশির বিষয় হলো সঞ্জয় এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। সে এখন 7ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। স্কুল থেকে বাড়িতে এসে মাকে সে খবর জানাতে খুবই খুশি হয় খুকুমণি। 2 চোখ দিয়ে জল চলে আসে তার। মা, তোমাকে হেডমাস্টার মশাই পরিতোষের কালকে ডেকেছেন, খুকুমণিকে উদ্দেশ্য করে বলে ওঠে সঞ্জয়। কেন রে? খুকুমণি একটু অবাক হয়ে প্রশ্ন করে। কি জানি মা, হয়তো আমি ফার্স্ট হয়েছি তাই তোমাকে কিছু বলবে, বলে সঞ্জয়। ঠিক আছে, তুই যখন স্কুলে যাবি আমাকে ডেকে নিস, বলে খুকুমণি। পরের দিন যথাসময়ে সঞ্জয় তার মাকে নিয়ে স্কুলে চলে যায়। সেখানে অনেক ছাত্র ওদের মা বাবাকে সাথে করে নিয়ে এসেছে। আজ কৃতী ছাত্রদের সম্বর্ধনা জানানো হবে। তবে সেখানে বেশিরভাগ ছাত্রই বস্তি এলাকার। অবশেষে সঞ্জয়কে সম্বর্ধনা জানানোর সময় আসে। সে আর মা স্কুলের হেডমাস্টারের কাছে যায়। আপনার ছেলে তো খুবই ভালো রেজাল্ট করেছে এবার, আমরা খুব খুশি। এতে বাবা মায়ের সাথে সাথে স্কুলেরও সুনাম হয়। খুকুমণিকে উদ্দেশ্য করে হেডমাস্টার বক্তব্য রাখেন। খুকুমণি অনেক ভাবুক হয়ে ওঠে। বলে, স্যার, এসব আপনাদের কৃপা। তা না হলে আমাদের মতো গরিব ছেলে মেয়েদের কথা কারা চিন্তা ভাবনা করে বলুন? হেডমাস্টার মশাই আপ্লুত হয়ে বলেন, আহা, না না, এমন একদম মনে করবেন না। তাছাড়া আপনার ছেলে খুবই মনোযোগী আর জিজ্ঞাসু। দেখবেন ছেলে মায়ের মান ঠিক রাখবে। খুকুমণি আবার বলে, আশীর্বাদ করুন স্যার, ছেলে যেন বড় হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তবে তার আগে মায়ের আশীর্বাদ সবচেয়ে বড়, বলে উনি সঞ্জয়কে নির্দেশ দেন মায়ের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেবার জন্য। তারপর সঞ্জয় নিজের মায়ের কোমল চরণ স্পর্শ করে মাথায় নেয়। খুকুমণিও ছেলে সঞ্জয়কে প্রাণ ভরে আশীর্বাদ করে। প্রথম হওয়ার পুরস্কার স্বরূপ সঞ্জয় স্কুল থেকে কয়েক জোড়া খাতা আর পেন উপহার পায়। খুকুমণি জানে সঞ্জয় বস্তির সব মাথামোটা দস্যি ছেলেদের সাথে প্রতিযোগিতায় প্রথম হয়েছে। তাতে ওর তেমন খুশি হওয়ার কারণ নেই। সন্ধেবেলা স্বামী কাশীনাথ বাড়ি এলে খুকুমণি ছেলের খুশির খবরটা জানায় কাশীনাথ। তাতে বিন্দুমাত্র উৎসাহ দেখায় না। বলে, ওহো, পড়াশোনায় আবার ফার্স্ট সেকেন্ড, মালকুড়ি দিয়েছে তো দাও, আমার কাজে লাগবে। খুকুমণি বরের কথা শুনে মন খারাপ হয়ে যায়। মনে মনে বলে, এইসব মানুষের কাছে লেখাপড়ার কোনো মূল্য নেই। যাই হোক, ছেলের এই খবরটা বরকে না শোনালেও পারত। যতই হোক ছেলের বাবা সে, তাই শুনিয়েছিল, কিন্তু এমন উত্তর পাবে তার আশা ছিল না। এমনিতেও কাশীনাথকে আজ একটু উদাসীন লাগছিল। খুকুমণি জানে যে কাশীনাথ এমন করে থাকলে ওর মদ চায়, আর মদ খেলেই মাতলামো, তার ওপর শারীরিক প্রহার। সুতরাং এইরকম পরিস্থিতিতে স্বামীকে মদ থেকে দূরে রাখতে হবে। আজ এমনিতেও ছেলের পরীক্ষার ফল ভালো হওয়ায় মন ভালো আছে। অনেকদিন স্বামীর সুখ পায়নি সে, তাই স্বামীকে বাইরে যেতে দিলে হবে না। এক ঢিলে 2 শিকার। রান্নাঘর থেকেই একবার উঁকি মেরে দেখে নেয় সঞ্জয় কি করছে। ছেলেটা এমন মনোযোগ দিয়ে এক নাগাড়ে পড়ছে। আর স্বামী কাশীনাথ, সে তো বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছে। না, বাইরে গেলেই বিপদ। খুকুমণি রান্নাঘর থেকে বেরিয়ে কাশীনাথের কাছে চলে যায়। কোনো রকম ছলনা করে তাকে ঘরে বসিয়ে রাখতে হবে। এই তো সবে সন্ধ্যা হলো, রাত হতে এখন অনেক দেরি, আর ছেলেও বড় হয়েছে, ওর সামনে কিছু করা ছিছি। কাশীনাথও ইদানিং নারী গমন করেনি। আজ খুকুমণির ইচ্ছা জেগেছে, একটু ভালোবাসা আদর করে নিতে চায় সে। কোথায় যাও তুমি এখন? কাশীনাথকে প্রশ্ন করে খুকুমণি। আমার যেখানে ঠিকানা, তার ছিল সেটা জবাব দেয় কাশীনাথ।
খুকুমণি ওর স্বামীর গা ঘেঁষে দাঁড়িয়ে যায়। আজ যেও না গো, একটু বিনতি সুলভ মধুর ধ্বনিতে স্বামীকে আর্জি জানায় সে। কাশীনাথ একটু আশ্চর্য হয়ে বউয়ের দিকে তাকায়, দেখে খুকুমণির চোখে গভীর নেশা, খুকুমণির পটল চেরা চোখ ঢুলুঢুলু। সে আজ তার স্বামীর বাহুতে ঢলে পড়তে চায়। কাশীনাথ নেহাতি একজন মাতাল, তা না হলে খুকুমণির মতো এমন সুন্দর বউ ছেড়ে সুরার সন্ধানে কেউ বেরোয়? নিজের মধ্যে একটা ভারী টান ভাব অনুভব করলো সে। মুচকি দুষ্টু হেসে মাথা নাড়িয়ে সায় দেয় কাশীনাথ। সঞ্জয়ের মা তখন আশ্বস্ত হয়ে রান্নাঘরে চলে যায়। তাড়াতাড়ি রান্নার পাট চুকিয়ে ফেলতে হবে, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। সঞ্জয়, তোর পড়াশোনা হয়ে গেছে তো, খাবারটা খেয়ে নে বাবু। কিছুক্ষণ পর রান্নাঘর থেকেই হাঁক দেয় মা খুকুমণি। হ্যাঁ মা, এই তো আমার আর কিছুক্ষণ, সঞ্জয় তার মায়ের উদ্দেশ্যে বলে। সে জানে বাবা মা সারাদিন কঠোর পরিশ্রম করে, তাই তাদের নিদ্রা আর বিশ্রামের প্রয়োজন। নিজের পড়াশোনা শেষ করে উঠে বসে রান্নাঘরে চলে যায়, বলে মা আমাকে খেতে দাও। খুকুমণি নিজের ছেলের সাথে সাথে বরের জন্য ভাত বেড়ে দেয়। পরে তাদের খাওয়া শেষ হলে নিজেও খেয়ে দিয়ে শোবার প্রস্তুতি নেয়। সঞ্জয় সামনের চালাতে চৌকির মধ্যে শুয়ে পড়ে, আর ভেতরে ঘরে ওর মা আর বাবা। যাই একবার ছেলেকে দেখে আসি ঘুমালো কিনা। সঞ্জয় বাবু, তুই ঘুমালি? মাতৃস্নেহে জড়ানো ভালোবাসা নিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে জননী খুকুমণি। সঞ্জয় তখনও জেগেছিল, বলে হ্যাঁ মা, এই তো ঘুম ঘুম লাগছে। ওর সন্দেহই ঠিক হয়, ছেলের ঘুমানোর সময় এখনো হয়ে আসেনি। খুকুমণি এসে ছেলের মাথার সামনে বসে, নিজের কোমল হাত দিয়ে ছেলের মাথা ভরা চুলের মধ্যে হাত বোলাতে থাকে। সঞ্জয়ের তাতে আরাম হয়, বলে মা, আমি তোমার কোলে মাথা রাখতে পারি? ছেলের এই অপত্য আবদার মা অমান্য করতে পারে না। খুকুমণির নরম কোলে সঞ্জয় মাথা রাখে। কতই না সুখ আছে মায়ের কোলে। ছেলের কাছে মায়ের কোল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর সুখের স্থান। নিজের কোলে ছেলের মাথা রেখে খুকুমণি ছেলের ঘুমের অপেক্ষা করতে লাগলো। সঞ্জয় অতি কোমল মাতৃকোলে মাথা রেখে গভীর নিদ্রায় প্রবেশ করতে চলেছিল। খুকুমণি সেই পুরানো দিনের কথা মনে করতে লাগলো, যখন ছেলে অনেক ছোট ছিল, তাদের সাথেই শুতো, ঘুমাতো। বিছানার এক পাশে ছেলে সঞ্জয় শুয়ে শুয়ে তার কাশীনাথ সুখ দুঃখের কথা বলতো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে।